না, আমার দুদিকে দুটো পুকুর নয়, আমি হাঁটছি গঙ্গার ধার দিয়ে। অপূর্ব এই আশ্রমের পরিবেশ, যেখানে গঙ্গার জল এই আশ্রমের দেওয়ালে ধাক্কা দিচ্ছে। জল বাড়ে, আচ্ছা, আবার জল বেরিয়ে না আমি বলছি জল যখন বাড়ে আপনাদের আশ্রমে ঢুকে পড়ে না গঙ্গার জল? না না না, একদম তো এত দেখছি দূরে আসে না। দেওয়ালের গায়ে। বাইরে থেকে কোনো যদি দর্শনার্থী বা ভক্ত আসে তাদের জন্য প্রসাদের ব্যবস্থা কি আছে? আগে থেকে বলতে হয়, প্রসাদের ব্যবস্থা থাকে। SUBHAS না না, পর অনেক বেড আছে। গেস্টেরা থাকে, আবার ছাত্ররা থাকে। বাইরে থেকে কোনো দর্শনার্থী বা ভক্ত এসে যদি থাকতে যায় তাহলে থাকার ব্যবস্থা কি থাকা আছে? আমাদের গেস্ট হাউস আছে, ব্যবস্থা আছে। এই মন্দিরের এই দিকে রয়েছে দুটো শিব মন্দির, দুটো শিব শ্রীকৃষ্ণ মন্দির, শ্রীকৃষ্ণ মন্দির, বসা কালী মন্দির বসা কালী মন্দির। এবং দুর্গা মণ্ডপ। দুর্গা মণ্ডপে দুর্গা পুজো হয়, ঠাকুর তৈরি হচ্ছে। আচ্ছা, এইটা কি হচ্ছে? কার্যালয়ের পিছনের দিকে রয়েছে এখানকার বাথরুম। সারি দিয়ে রয়েছে হাত ধোবার জন্য কলের ব্যবস্থা, যার উল্টো দিকেই পরিচ্ছন্ন স্নানাগার। যারা এখানে থাকবে তাদের খাবার ব্যবস্থা কি এখানেই না আশ্রমে বাইরে? সব ব্যবস্থা, মানে রাতেও খাবার ব্যবস্থা এখানে? রাতেও থাকার খাওয়ার সবই ব্যবস্থা আছে। শ্রীরামকৃষ্ণ আশ্রম মানেই আলাদা একটা শান্তির জায়গা, আর সেই আশ্রমটাই যদি গঙ্গার ধারে হয়। আসুন, নিরিবিলিতে গঙ্গার ধারের ঠিক এমনই একটি শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমের খোঁজ দেব আমি আপনাদের। 2000 সালে গড়ে ওঠা যে আশ্রমটি প্রচারের আড়ালেই থেকে গিয়েছে। আমার পিছনে এই দেখুন গঙ্গা, আর গঙ্গার পাড়েই রয়েছে বাঁশবেড়িয়ার শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রম। গঙ্গার ঢেউ যে আশ্রমের দেওয়ালে ধাক্কা দিচ্ছে। আজকের ভিডিওতে থাকছে এই আশ্রমের যাবতীয় ডিটেলস। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ও শেয়ার করে সঙ্গে থাকুন, আর চোখ রাখুন এনিহয়ারের পর্দায়। হাওড়া থেকে কাটোয়া লোকালে চড়ে চলে আসুন বাঁশবেড়িয়া স্টেশন। এখান থেকে এই আশ্রমের দূরত্ব প্রায় 2.5 কিলোমিটার, যেখান থেকে টোটো করে অনায়াসেই চলে আসা যায় বাঁশবেড়িয়ার এই শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমে। চাইলে শিয়ালদা থেকে সকালের কাটোয়া লোকাল ধরেও প্রায় 1.5 ঘন্টায় পৌঁছে যেতে পারবেন হুগলির এই বাঁশবেড়িয়ায়। রামকৃষ্ণ আশ্রম। আচ্ছা, ওই দিকে প্রায় 2.5 কিলোমিটার দূরে বাঁশবেড়িয়া স্টেশন। এটাই 2000 সালে স্বামী উমেশানন্দজি মহারাজ কর্তৃক প্রতিষ্ঠিত শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রম। আর এদিকে কয়েক সেকেন্ড হাঁটলেই দেখা পাওয়া যাবে মা গঙ্গার, যার উল্টো দিকেই রয়েছে কাঁচরাপাড়া ও কল্যাণী। আসুন এবার আশ্রমের ভিতরটা দেখে নিই। মূল প্রবেশদ্বারের সামনে এটাই এই আশ্রমের মূল মন্দির, নাট মন্দির ও গর্ভগৃহ। যার ডান দিকে এটা এই আশ্রমের কার্যালয়, যার পিছনেই গঙ্গা। মূল মন্দির ও কার্যালয়ের মাঝে মূল মন্দির সংলগ্ন এটা এই আশ্রমের অস্থায়ী প্রসাদ বিতরণ কেন্দ্র। এদিকটায় রয়েছে দুটি শিব মন্দির, শ্রীকৃষ্ণ মন্দির, বসা কালী মন্দির ও দুর্গা মণ্ডপ। প্রবেশদ্বারের বাঁদিকে মূল মন্দিরের পাশে এটা সাধু নিবাস, কর্মী নিবাস ও গেস্ট হাউস, যেটা তৈরির কাজ চলছে, যেখানে ভবিষ্যতে স্থায়ী চিকিৎসা কেন্দ্র, কম্পিউটার সেন্টার ও অনাথ শিশুদের থাকার জায়গা হবে বলে শুনলাম। চলুন মন্দিরের ভিতরে যাওয়া যাক। নাট মন্দিরের প্রবেশপথের দুপাশে রয়েছে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব ও স্বামী বিবেকানন্দের পোর্ট্রেট। আসুন এবার এই শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমের গর্ভগৃহটা দেখে নেওয়া যাক।
গর্ভগৃহে রয়েছে নিত্য পূজিত ঠাকুর, মা ও স্বামীজির ছবি। আর নাট মন্দিরে রয়েছে সারদা মায়ের দুটি বিশেষ ছবি। লাল পাড় শাড়িতে যিনি ঠাকুর শ্রীরামকৃষ্ণের পত্নী রামেশ্বরী রূপে, পরাশক্তি বা আদ্যাশক্তির প্রতীক হিসেবে সংসারের আদর্শ মা রূপে পূজিতা হন। অন্যটিতে সারদামণি বা মা সারদা রূপে সন্ন্যাসিনী হিসেবে সার্বজনীন মাতৃত্বের প্রতীক রূপে জগৎজননী রূপে পূজিতা হন। নাট মন্দিরে রয়েছে ঠাকুরের প্রত্যক্ষ শিষ্য ও বিভিন্ন দেবদেবীর ছবিও। রয়েছে জনকল্যাণে শ্রী শ্রী সর্বমঙ্গলা দেবী রূপে পূজিতা সারদা মায়ের সেই বিশেষ ছবিও। 1872 সালের জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে যে রূপে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব স্বয়ং সারদা মাকে ষোড়শী রূপে পুজো করেছিলেন ফলহারিণী কালী পূজার দিন, বালিকা সারদার মনে আধ্যাত্মিক ভাবধারার বিকাশ ঘটিয়েছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব। যেখানে ভগবান গৌতম বুদ্ধ, ঠাকুর শ্রী চৈতন্যদেব ইত্যাদিরা স্ত্রীকে ত্যাগ করে এগিয়েছিলেন সাধন পথে, সেখানে জগৎ দেখল এক অলৌকিক দাম্পত্য। তাই ভগবান ও ভগবতীর এই অপূর্ব আত্মিক মিলনেই মহিমাময় এই ফলহারিণী কালী পূজার বিশেষ মুহূর্ত এখানে। এটা এখানকার বিখ্যাত মা হংসেশ্বরী কালীর ছবি, যে ভিডিওর লিংক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, অবশ্যই দেখে নেবেন। আর এটাই সারদা মায়ের সেই বিখ্যাত শ্রী শ্রী সর্বমঙ্গলা দেবী রূপের ছবি, যা জগতের কাছে উদাহরণ হয়ে রয়েছে। খুব সুন্দর সাজানো গোছানো এখানকার কার্যালয়টি, আর ততটাই সুন্দর এখানকার মহারাজ ও অন্যান্যদের ব্যবহারও। গঙ্গাপাড়ের এই আশ্রমে আপনারা থাকতে চাইলে বা দুপুরের প্রসাদ পেতে চাইলে অবশ্যই আগে থেকে জানিয়ে দেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে, যেখানে থাকা ও খাওয়ার জন্য নির্দিষ্ট কোনো চার্জ নেই। আশ্রমের উন্নয়ন প্রকল্পে যেটা দেবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার বিবেচনার উপর। চলুন কুপন কেটে নেওয়া যাক, পরে ঘুরে নেব আশ্রমের বাকি জায়গাগুলো এখানকারই একজন ভক্ত ও শুভাকাঙ্ক্ষী শ্রী বাসুদেব দে মহাশয়ের সাথে। সুভাষ ব্যানার্জি। সুভাষের লাস্টে এসেই ছিলেন তো? SUBHAS। নমস্কার দাদা, আপনার নামটা একটু বলুন। মহারাজ নমস্কার। আপনার নামটা একটু বলুন মহারাজ। বাসুদেব দে। বাসুদেব দে। আচ্ছা আমাদের এই আশ্রমটা হচ্ছে রামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ আশ্রম। আচ্ছা, আপনাদের এই আশ্রমটা বাঁশবেড়িয়া শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রম। আশ্রমের এটা হচ্ছে মূল মন্দির এবং নাট মন্দির। ঠিক ঠিক তাই। আচ্ছা, আপনার পিছনে আশ্রমের পাশে এটা কি? এসা হচ্ছে লঙ্গরখানা। এইখানে বিভিন্ন উৎসব হয়, যেমন স্বামীজির জন্মদিন বা রামকৃষ্ণ দেবের উৎসব, মা সারদার উৎসব এখানে পালন আচ্ছা, হয়। প্রতিদিনের যে দুপুরের খাওয়া দাওয়া সেটা কি এখানেই হয়? সেটা এখানেই হয়। ওকে। এখানে আমাদের বাইরে থেকে যারা দুস্থ ছাত্র তারা এসে এখানে থাকে এবং এখানে থেকে পড়াশুনো করছে। আচ্ছা, সমস্ত দায়টাই হচ্ছে মহারাজই। আচ্ছা, আর আপনার পিছনে এইটা কি মন্দিরের পাশে? এটা কি অফিস? এটা হচ্ছে অফিস, আপাতত অফিস আছে। আচ্ছা, এটা অফিস আছে, চিরকালই অফিস ছিল। আর এইটা একটা তখন ছিল, বাইরে থেকে সব সাধু সন্ন্যাসীরা এলে এখানে থাকেন। আচ্ছা, এখন আপনার এই নতুন বিল্ডিং হয়েছে, এইখানে আনকমপ্লিট, এখনো কাজ চলছে। ইনকমপ্লিট। হ্যাঁ, ইনকমপ্লিট। আর বাইরে আপনার ভেতরটা মোটামুটি থাকার মতো মহারাজরা এখন ওখানে থাকেন। আচ্ছা, আর বাইরে থেকে কোনো গেস্ট এলেও ওখানেই থাকতে দেওয়া হয়। আর আপনার পিছনে এটা পঞ্চবটী ক্ষেত্র। এটা পঞ্চবটী কি গাছ ক্ষেত্র। আছে এখানে? এখানে অশ্বত্থ আছে, বট আছে, আপনার আমলকি আছে, বকুল আর বোধহয় বেল আছে। হ্যাঁ, পাঁচটা। আচ্ছা, এই যে অফিসের পাশে এই জায়গাটা কি আছে? এটা কি বাথরুম চত্বর? এই জায়গাটা বাথরুম চত্বর। আচ্ছা, বাথরুম চত্বর। আর ওর ওপরে একটা ঘর আছে। এটা আগে থাকতেন সবাই, এখন এইদিকে চলে আসার পর এখানে সময় অসময় কোনো কেউ এলে এখানে। আচ্ছা, মানে গেস্ট এলে এই ওপরে থাকার ব্যবস্থা না, হতে গেস্ট পারে? এলে এখন ওখানে ব্যবস্থা, ঘরগুলো কমপ্লিট হয়েছে কিন্তু বাইরেগুলো এখনো কমপ্লিট হয়নি। বাথরুম টাথরুম সব কমপ্লিট হয়ে গেছে।
আচ্ছা, আগে গেস্ট এলে এইখানে এখানে রাখা আগে হতো। ব্যবস্থা হতো। এই মন্দিরের এই দিকে রয়েছে দুটো শিব মন্দির, দুটো শিব শ্রীকৃষ্ণ মন্দির, শ্রীকৃষ্ণ মন্দির, বসা কালী মন্দির বসা কালী এবং দুর্গা মন্ডপ। দুর্গা মণ্ডপে দুর্গা পুজো হয়, ঠাকুর তৈরি হচ্ছে। আচ্ছা, এইটা কি হচ্ছে? এই যে বিল্ডিংটা, ভবিষ্যতে আরো ছাত্র আসবে, তারা এখানে তাদেরকে এখানে মানে দুস্থদের থাকার দুস্থদের জায়গা, থাকা এবং পড়াশুনো সমস্ত খাওয়া দাওয়া এবং তাদেরকে সব কিছুই দায় দায়িত্ব এখানে নেওয়া হয়। আচ্ছা, ওল্ড এজ হোম হচ্ছে। ওল্ড এজ হোম হচ্ছে, এখনো সেটা পরিকল্পনার মধ্যেই আছে, সেটা কবে কতটা বাস্তবায়িত আচ্ছা, হবে এখানে সেটা। সুলভ চিকিৎসালয় হবে। চিকিৎসালয় আছে এখানে, প্রতি মঙ্গলবার একজন করে ডাক্তার আসেন। হ্যাঁ, এখানেই হবে তো? এখানেই হবে। তাহলে এখানে হচ্ছে ওল্ড এজ হোম ভবিষ্যতে Old age হবে। হবে। আচ্ছা, বর্তমানে দুস্থ ছাত্রছাত্রীরা এখানে থাকে, পড়াশোনা করে, ফ্রি অফ কস্টে খায়, ফ্রি অফ এবং কস্টেই তাদের পড়াশোনা করে, স্কুলেও যায়, তাদের অ্যাডমিশনও করানো আছে। তাদের অ্যাডমিশনও করানো আছে। আচ্ছা, আর হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আর এখানে সুলভ চিকিৎসালয় এখানেই হবে, হ্যাঁ। কম্পিউটার সেন্টার এখানে হবে। এখানেই হবে। আচ্ছা, আর সাধু নিবাস এখানেই হবে। এখানেই হবে। আচ্ছা, ঠিক আছে, আপনাকে চলুন তাহলে building টা মন্দিরগুলো দেখিয়ে একবার দেবো দেখে পরে। নিই। এই মহাদেব কি নর্মদেশ্বর মহাদেব? হ্যাঁ, ইনি হচ্ছেন কৈলাসপতি। নর্মদেশ্বর মহাদেব, শ্রীকৃষ্ণ, কৈলাসপতি মহাদেব এখানে- আর এইটা আপনাদের দুর্গা মণ্ডপ। এটা দুর্গা মন্ডল, যে ঠাকুর তৈরি হচ্ছে আচ্ছা, আর পাশ দিয়ে এইটা হচ্ছে কালী মন্দির। এটা। হ্যাঁ, এটা আচ্ছা, এখানে হচ্ছে দুর্গা মণ্ডপটা দেখে নিই একবার। পুজোর সময় খুব বড় ধুমধাম করে উৎসব হয়, 3 দিন ধরে লোক খাওয়ানো হয়। এইটা হল ঘর। আচ্ছা, এটা অনুষ্ঠান হল। অনুষ্ঠান হল বলতে ভবিষ্যতে এটা অন্য কিছু পরিকল্পনা আছে এখন। আচ্ছা, আপাতত অনুষ্ঠান হল হিসেবে ব্যবহার হচ্ছে। আচ্ছা, এখনো তো কমপ্লিট হয়নি। হ্যাঁ নিশ্চয়ই। এটা হচ্ছে ভোগের রান্নাঘর। সর্বমোট না, কৃষ্ণের যে আচ্ছা, রোজ এইটা ভোগ রান্নার ঘর। নিত্য পায়েস হয়। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। আপাতত অনেক তো মানুষজন, হ্যাঁ, তো এখানে ব্যবস্থা করা হয়েছে। পরপর পরপর অনেক বেড আছে। মানে গেস্ট এলে কি থাকার ব্যবস্থা এখন? হ্যাঁ, গেস্টেরা থাকে, আবার ছাত্ররা থাকে, আর আলাদা মহারাজদের ঘর আছে আলাদা। আচ্ছা, ওই দিকটায় কি আছে, ওই পার্টটায়? আচ্ছা, এগুলো বাথরুম তাই তো? হ্যাঁ, আচ্ছা, ও গঙ্গার হাওয়া। হ্যাঁ, যত রোদ্দুর তত হাওয়া। এটা হচ্ছে মূল মন্দির, আর এই চূড়াটা দেখুন, এই দেখো গঙ্গা। এই যে চূড়া। হ্যাঁ, বুঝতে পেরেছি। এইটা নতুন বিল্ডিং হচ্ছে এইটা। আচ্ছা, দাঁড়ান, এইখান থেকে একটু পরিবেশটা দেখাই।
একটা নদী পারে পাথরের মন্দিরকে প্রাণ দিতে, একটা নদী পারে জীবন আর ধর্মের সঙ্গমে পবিত্রতার সাড়া দিতে, একটা নদী পারে আশ্রমের একঘেয়ে পরিবেশ বদলে দিতে। আর সেই নদীটা যদি গঙ্গা হয়, সত্যি সেখানকার রূপটাই বদলে যাবে। এটা গঙ্গার জল তো? ওই যে জল, ওই যে গঙ্গা বইছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর ওপারে একটা দেখছেন, ওটা সারদা মায়ের আশ্রম। ও আচ্ছা 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 আচ্ছা, ওই দিকে সারদা মায়ের আশ্রম, ওপারে। ওপারে। আচ্ছা আচ্ছা, ওই নৌকাটার ওই দিকটায়। ওই মন্দির দেখা যাচ্ছে। হ্যাঁ, ওইখানে মন্দির দেখা যাচ্ছে। আর হচ্ছে আপনার কল্যাণী। আচ্ছা, গঙ্গার ওপারটা কল্যাণী। আর হালিশহর ঘাট হচ্ছে আপনার কাঁচরাপাড়া পড়ছে। কাঁচরাপাড়া পড়ছে। গঙ্গার জল এই তো আশ্রমের নিচে। হ্যাঁ। তো কখনো জোয়ারের না সময় না, বা এই যা হয় এই আবার বেরিয়ে যায়, জল বাড়ে। আচ্ছা, আবার জল বেরিয়ে না আমি বলছি জল যখন বাড়ে আপনাদের আশ্রমে ঢুকে পড়ে না গঙ্গার জল? না না না, একদম তো এত দেখছি দূরে আসে না। দেওয়ালের গায়ে। জলটা এখন এসেছে এত বৃষ্টি বাদলের মধ্যে, সেই জন্য জলটা এসছে। আবার জলটা কেটেও যায়। আচ্ছা আচ্ছা। সেই জন্যই গর্তগুলো জল চলে এসছে। হ্যাঁ, এই কাজ চলছে। এটাও ঠিক ওই নিচের মতনই। হ্যাঁ, ওই রকম। এইগুলো সব রুম এক একটা। এক বছর পর এটাকে মনে হচ্ছে চেনা যাবে না। না, এগুলোও রুম হচ্ছে। আচ্ছা, এইটা যেটা বললাম মন্দিরটা, এটা হচ্ছে নিগমানন্দ আশ্রম। মানে আমাদের এখান নিগমানন্দ থেকে আশ্রম আমি কোনো জানি। ট্যুরে গেলে আচ্ছা। যদি এপারের মানুষ হয়, তাহলে আগে বাইরে হালিশহর দিয়ে রামপ্রসাদের ভিটে গিয়ে নিগমানন্দ আশ্রম হয়ে মা সারদা আশ্রম হয়ে গঙ্গার ওপারে আর এপারে আচ্ছা, ব্রিজটা পার হয়ে এলেই এখানে আছে আমাদের এই চলে আশ্রম চলে আসে যাবে। চলে আসে যাবে। খুব ভালো। আর যদি এই দিক দিয়ে কেউ আসে, হ্যাঁ, নবদ্বীপ বা হাওড়া থেকে, স্টেশনে বাঁশবেড়িয়া স্টেশন, নিয়ারেস্ট বাঁশবেড়িয়া স্টেশন, আচ্ছা, ওখান থেকে নেমে এবার ওখান থেকে আপনি যেখানেই যান, সেই ব্রিজ পার হয়ে উল্টো দিক দিয়ে ঘুরে গিয়ে ওপারে চলে যেতে পারেন হালিশহর হয়ে। বুঝতে বাহ, শসা তো ধরেওছে সুন্দর। আশ্রমের দ্বিতলের বাঁদিকের ও ডানদিকের এই ঘরগুলোই হলো বর্তমানে এখানকার সাধু নিবাস ও কর্মী নিবাস, যার নিচেই রয়েছে সকলের জন্য ঠান্ডা পানীয় জলের বন্দোবস্ত। প্রবেশদ্বারের সামনেই রয়েছে এই পঞ্চবটি ক্ষেত্র, যার পাশে এখানকার অফিস, যার পাশ দিয়ে গেলেই পেয়ে যাবেন এখানকার বাথরুমটিও। রয়েছে সারিবদ্ধভাবে কলের ব্যবস্থা হাত মুখ ধোবার জন্য, যার উল্টো দিকেই রয়েছে মহিলাদের জন্য বাথরুম ও স্নানাগার, যার পাশে রয়েছে আরেকটি বাথরুম পুরুষদের জন্য। আঙুলের সোজা হাত বাড়ালেই পেয়ে যাবেন গঙ্গা মায়ের স্পর্শ, কারণ গঙ্গার জল এই আশ্রমের দেওয়ালে ধাক্কা দিচ্ছে। এই আশ্রমে নির্মাণ কার্য পুরো দমে চলছে, রয়েছে প্রচুর সেবামূলক ভবিষ্যৎ পরিকল্পনাও।
চলুন এখানকার সম্পর্কে আরো জেনে নিই। কথা বলে নেব স্বামী প্রেমাত্মানন্দ মহারাজের সাথে। নমস্কার মহারাজ, আপনার নামটা যদি বলেন। স্বামী প্রেমাত্মানন্দ। আচ্ছা, এখানকার সাথে আপনার সম্পর্ক, মানে আপনি এই আশ্রমের সাথে কিভাবে জড়িয়ে আছেন? এই আশ্রমটা প্রতিষ্ঠিত হয় 2000 সালে। তার আগে 1982-তে ভাব প্রচার পরিষদ বিবেকানন্দ পাঠচক্র নামে চলতো। যিনি 2000 সালে এসেছিলেন তার নাম হচ্ছে স্বামী উমেশানন্দজি মহারাজ। তিনি 2000 সাল থেকে 2018 সাল পর্যন্ত এখানে ছিলেন। বিভিন্ন রকম স্বামী বিবেকানন্দের শিবজ্ঞানের জীব সেবায় তিনি নিয়োজিত ছিলেন। তিনি এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। 2018 সালে তিনি অমরনাথে যাওয়ার পর তার দেহত্যাগ করেন ওইখানে। তারপর আমি ছিলাম গোয়ালিয়র রামকৃষ্ণ মিশনে। ওখান থেকে এখানকার ট্রাস্টিরা খবর দেওয়ার পর 2018 সালে এই আশ্রমে পদার্পণ করি। তারপর বিভিন্ন রকম সামাজিক কল্যাণমূলক কাজ, স্বামী বিবেকানন্দের যে শিবজ্ঞানের জীব সেবার মাধ্যম দিয়ে এই আশ্রমটি এখন ওই কর্মযোগ্য চলছে। অরফ্যান স্টুডেন্ট থাকে এখানে, এবং ফ্রি মেডিকেল ক্যাম্প এবং বিভিন্ন রকম নরনারায়ণ সেবার মাধ্যম দিয়ে, এবং সারা বছর দুর্গা পুজো, কালী পুজো, ঠাকুরমা স্বামীজি জন্মতিথি পুজো, গুরু পূর্ণিমা, কৃষ্ণ জন্মাষ্টমী সব কিছু পালন হয়, রথযাত্রা। আর আশ্রম তাহলে প্রতিষ্ঠা হয়েছে 2000 সালে। 2000 সালে। হ্যাঁ, আজকে যে বাঁশবেড়িয়া শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রম, এটি প্রতিষ্ঠিত হয় 2000 সালে। 2000 সালে। এই আশ্রম খোলা বন্ধের সময় কি আছে, আর নিত্য পূজার সূচি কি আছে? সকালবেলা 4:30টার সময় মঙ্গল আরতি হয়। মঙ্গল আরতির পর বেদ মন্ত্র, বৈদিক চ্যান্টিং মন্ত্র পাঠ হওয়ার পর গীতা পাঠ হয়। সকাল 7টার সময় ঠাকুরের পুজো হয়, ভবতারিণী মায়ের পুজো, কৃষ্ণের পুজো, শিবের পুজো হয়। আবার 11:30টার সময় ঠাকুরকে পায়েস ভোগ দেওয়া হয়। 12টায় বন্ধ হয়। বিকেলবেলা 4টের সময় মন্দির খোলা হয় রাত্রি 9টা পর্যন্ত। 6:30টায় আমাদের খণ্ডনভব বন্দন, আরত্রিক গান হয় এবং বিভিন্ন রকম ভজনমূলক গান এবং ধর্ম বিষয়ক আলোচনা সন্ধ্যারতির পর হয়ে থাকে প্রতিদিন। বছরের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলো তো বললেনই। বিশেষ বিশেষ অনুষ্ঠান দুর্গা পুজো, কালী পুজো, ঠাকুরমা স্বামীজি তিথি পুজো, কল্পতরু, রথযাত্রা, কৃষ্ণ জন্মাষ্টমী সব কিছু হয়ে থাকে। এবং প্রত্যেক মাসে নরনারায়ণ সেবা, একাদশী হয়। বাইরে থেকে কোনো যদি দর্শনার্থী বা ভক্ত আসে, তাদের জন্য প্রসাদের ব্যবস্থা কি আছে? আগে থেকে বলতে হয়, প্রসাদের ব্যবস্থা থাকে। যারা আগে থেকে বলবে, কিভাবে বলবে? ফোন করে। আচ্ছা, এই আশ্রমের সাথে যোগাযোগের কোনো নির্দিষ্ট নাম্বার? এই দুটোই নাম্বার আমার। আচ্ছা, একটু কাইন্ডলি বলবেন। 7974149020। 7974149020। ওকে, আর একটা নাম্বার তো মনে নেই, আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। বাইরে থেকে কোনো দর্শনার্থী বা ভক্ত এসে যদি থাকতে চায়, তাহলে থাকার ব্যবস্থা কি আছে? আমাদের গেস্ট হাউস আছে, ব্যবস্থা আছে। আচ্ছা, ব্যবস্থা আছে। আর কোনো নির্দিষ্ট চার্জ প্রসাদের জন্য বা থাকার জন্য? সেরকম কিছু নেই, আমাদের ডোনেশন হিসাবে নেওয়া হয়। আচ্ছা, যে যেরকম পারে। যারা এখানে থাকবে তাদের খাবার ব্যবস্থা কি এখানেই? আসামে সব ব্যবস্থা, মানে রাতেও খাবার ব্যবস্থা? রাতেও থাকার খাওয়ার সবই ব্যবস্থা আছে। এখানকার পথ নির্দেশ কি আছে? মানে যদি কেউ হাওড়া থেকে বা শিয়ালদা থেকে আসতে চায়, হাওড়া থেকে কাটুয়া ট্রেনে উঠে বাঁশবেড়িয়া স্টেশনে নেমে বাঁশবেড়িয়া টোটোতে করে 5 মিনিট। মানে বাঁশবেড়িয়া স্টেশন এখান থেকে খুব কাছেই। 5 মিনিট, হ্যাঁ। আচ্ছা, যদি কেউ শিয়ালদা থেকে আসতে চায়? শিয়ালদা থেকে এসে বাঁশবেড়িয়া ট্রেন আছে, শিয়ালদা থেকেও ট্রেন আছে। শিয়ালদা থেকেও ডাইরেক্ট ট্রেন আছে। আর এবারে বর্ধমান থেকে যারা আসবেন, তারা আদি সপ্তগ্রামে নেমে টোটো ধরে আসতে হবে। গঙ্গা পেরিয়ে কি আসা যায়? গঙ্গা পেরিয়েও আসা যায়। গঙ্গা পেরিয়ে ডানলভ ঘাট আছে, ওখান থেকে হালিশহর থেকে ডানলভ ঘাট, ওখান থেকে এখানে কুন্ডু ঘাট বলে জায়গাটা, ওখানে নামলে আমাদের আশ্রম আসা যায়। আচ্ছা, বর্তমানে কি কি অ্যাক্টিভিটি চলে এখানে? অরফ্যান স্টুডেন্ট থাকার জন্য বিল্ডিং তৈরি হচ্ছে। এখানে অরফ্যান স্টুডেন্ট থাকে, পরবর্তী সময় কম্পিউটার ফ্রি কোচিং সেন্টার, প্রশিক্ষণ সব পরিকল্পনা হচ্ছে। বিল্ডিংটা এখন তৈরি হওয়ার পরে এসব পরিকল্পনাগুলো শুরু হবে। আচ্ছা, এগুলো ভবিষ্যৎ পরিকল্পনা। হ্যাঁ, বর্তমানে কোনো স্টুডেন্ট থাকতে চাইলে, অরফ্যান স্টুডেন্ট
আমাদের এখানে থাকার ব্যবস্থা আছে। সুলভ চিকিৎসালয় কি রয়েছে শুনলাম? এখানে দাতব্য চিকিৎসালয় আছে, হোমিওপ্যাথি। দাতব্য না সুলভ, মানে কম টাকা দিয়ে না, নাকি একদম free? পুরোটাই ফ্রিতে। আচ্ছা, দাতব্য। হ্যাঁ, হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি দুটোই। আপনার কি মনে হয় আপনার এখানে লোকে কেন আসবে? ভগবান শ্রী রামকৃষ্ণদেব এবং স্বামী বিবেকানন্দ ও মা সারদা দেবীর যে ভাবাদর্শ, এখানে এলে আধ্যাত্মিক উন্নতির সঙ্গে সঙ্গে এই যে স্বামীজির তার যে শিব জ্ঞানে জীব সেবার মাধ্যম দিয়ে নিজেরও কল্যাণ হবে এবং অপরেরও কল্যাণ হবে। এই কল্যাণের মাধ্যম দিয়ে আধ্যাত্মিক জগতেও যেভাবে উন্নতি হওয়া যায় এবং নিজের মোক্ষ প্রাপ্তির জন্য উপনীত হওয়া যায়। সারা জীবনের দুঃখ বেদনা দূর করার জন্য একটি স্থান ঠাকুরমা স্বামীজির ভাবধারায় যতগুলি আমাদের আশ্রম মঠ মিশন আছে, সেখানে গেলে ঠাকুর তিনি নিঃস্বার্থভাবে তার জীবনযাপন করেছিলেন এবং মা সারদা দেবী তিনি একমাত্র বলতে পেরেছিলেন, আমি কথার কথা মা নয়, পাতানো মা নয়, গুরুপত্নী নয়, আমি সত্য জননী, সত্যিকারের মা। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের রামকৃষ্ণ আশ্রম সবাইকেই স্থান দেয়া হয়, সবার জন্য খোলা, অবারিত দ্বার। মা গঙ্গা সামনে আছেন, মা হংসেশ্বরী আছেন, মহাপুরুষ মহারাজ শিবানন্দ মহারাজ তিনি এসেছিলেন দর্শন করতে, এবং মঠের সব সাধুরাই আসেন মাকে দর্শন করতে। আচ্ছা, আর এখানকার যে প্রসাদ সেটা কি আমিষ না নিরামিষ না দুটোই? নিরামিষই হয়ে থাকে। 365 দিনই কি প্রসাদ পাওয়া যায় নাকি কোনো দিন? 365 দিনই প্রসাদ পাওয়া যায়। ঠাকুর মা স্বামীজি ছাড়া আর কোন মহাপুরুষ আপনাকে সব থেকে বেশি আকর্ষণ করে? সব ধর্মকেই মানি, কিন্তু ভগবান শ্রী রামকৃষ্ণদেব তার যে জীবনের চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনা আমাদেরকে আকৃষ্ট করেছে এবং এই জীবনটাই ঠাকুরমা স্বামীজির চরণে সমর্পিত। আপনার কি মনে হয় মানুষের চরিত্র গঠনের জন্য সবচেয়ে কি প্রয়োজন বেশি? মানুষের চরিত্র গঠন করতে গেলে স্বামী বিবেকানন্দের যে আদর্শ পালন করতেই হবে এবং বাবা মাকে সচেতন হতেই হবে তারা যেন সৎ শিক্ষা এবং মিথ্যার আশ্রয় না দেওয়া। সাধু আর সন্ন্যাসীর মধ্যে কি তফাৎ? সাধুকেই সন্ন্যাসী বলেই বলে, যে সর্বত্যাগ করে ভগবানের শ্রীচরণে তার জীবন নিয়োজিত করেছে তাকেই সন্ন্যাসী বলে। গেরুয়া ধারণ করলেই সন্ন্যাসী হওয়া যায় না, এই জীবনটা সর্বকিছু ত্যাগ করে ভগবানের শ্রীচরণে মন অর্পণ করতে পারলে তাকেই সন্ন্যাসী বলে। এবং তার প্রতিটি কর্ম নিষ্কাম কর্ম, তার কর্মের কোনো আশা থাকে না, জগতের সেবার জন্যই এই জীবন ধারণ করা আর ভগবান দর্শন, এটি জীবনের মূল লক্ষ্য। দর্শকদের উদ্দেশ্যে আপনার যদি কিছু বলার থাকে? আপনারা আসুন, এখানে বাঁশবেড়িয়াতে একটি তীর্থস্থান, কাছেই ত্রিবেণী আছে এবং আমাদের মা হংসেশ্বরী বিরাজমান, কাছেই গঙ্গা। আশ্রমে এলে খুব শান্তি পাবেন এবং আধ্যাত্মিক উন্নতির জন্য উপদেশ সবার জন্য থাকলো। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এখানে এলে ভালো লাগবে। মানুষের সেবায় স্বামীজির যে শিবজ্ঞানের জীব সেবা, এটি হয়ে থাকে এখানে। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার অমূল্য সময় আমাকে দেবার জন্য। নমস্কার। নমস্কার। ওই দেখুন গঙ্গা, চলুন গঙ্গা দর্শন করে আসি। না, আমার দুদিকে দুটো পুকুর না, আমি হাঁটছি গঙ্গার ধার দিয়ে। এটা গঙ্গার জল, ওই সোজা মূল নদী, আর ডান দিকে এখানেও সেই গঙ্গার জলই। ঠিক যেভাবে খাঁড়িতে জল ঢোকে, এটাও খানিকটা সেরকমই। জল জঙ্গলে পরিপূর্ণ গঙ্গার ধারের এই নির্জন পরিবেশ সত্যিই অপূর্ব, যার প্রকৃত সৌন্দর্য প্রকৃতি প্রেমীরাই উপলব্ধি করতে পারবে। ওই দেখা যাচ্ছে আশ্রমের পাঁচিল, যার পিছনের দিকের এই গঙ্গার ধার নিঃশব্দ, নির্জন, জঙ্গলাকীর্ণ ও জলাকীর্ণ, যার ওপারেই রয়েছে কল্যাণী ও কাঁচরাপাড়া। আর গঙ্গার ওপারের এই দিকটায় রয়েছে হালি শহরে রামপ্রসাদের জন্মভিটা, যে ভিডিওর লিংক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, দেখতে ভুলবেন না। আর এই জায়গাটা সম্ভবত সুন্দরঘাট নামে পরিচিত ছিল, যেখান থেকে অনেক আগে এপার থেকে ওপারে ফেরি চলাচলের ব্যবস্থা ছিল বলে শুনলাম, যে ব্যাপারে আমি নিশ্চিতভাবে বলতে পারছি না।
আজকে আমি আশ্রম থেকে আর গঙ্গার এই ধার পর্যন্ত প্রায় বার চারে গেলাম আর এলাম। গঙ্গার ধারের এই জল জঙ্গলপূর্ণ এরিয়াটা আমার এত ভালো লেগেছে। আপনারা এলে এখানে অবশ্যই ঘুরে যাবেন। ঘড়িতে দুপুর প্রায় 12:30, তাই চলুন আর সময় নষ্ট না করে খেতে বসা যাক। চলে এলাম গঙ্গার ধারের এই প্রসাদ বিতরণ কেন্দ্রে। ঘড়িতে দুপুর 12:30, প্রসাদ গ্রহণের সময় হয়েছে, তাই বসে পড়লাম। অপূর্ব এখানকার প্রসাদের স্বাদ, কিন্তু না খেলে বুঝবেন কিভাবে? তাই এখানে এলে প্রসাদ গ্রহণ করতে ভুলবেন না। আর প্রতিবারের মতোই আমি প্রসাদ মেনু স্ক্রিনে লিখে দিচ্ছি, দেখে নিন। যাই হোক, আজকে এখানেই শেষ করছি। পরের দিন হাজির হব আবার নতুন কোনো ভিডিওর সাথে। খুব ভালো থাকবেন। নমস্কার।